একটু আগে বন্ধুরা একটা চ্যানেল দেখছিলাম, তোমাদের খুব পরিচিত চ্যানেল। প্রচণ্ড চেঁচামেচি, প্রচণ্ড মানে বিভৎস হিস্টেরিয়া রুগীর মতন চেঁচামেচি করে এটা বোঝানোর চেষ্টা হচ্ছে এই সৃষ্টি আর শ্রীতম, যারা কিনা সবার চোখে ধরা পড়ে গেছে যে তারা কতটা মিথ্যাচারিতা করছে। ক্যান্সারের মতন একটা রোগকে নিয়ে ছেলে খেলা, মানে রোগটা কারোর হয়নি কিন্তু দেখানো হচ্ছে। সেই যে আমরা দেখেছিলাম ওই নিবেদিতা যে মারা গেছে, তার হাজব্যান্ড তার মাথা ন্যাড়া করে দিচ্ছিল, সেটা কিন্তু অরিজিনালি ক্যান্সার ছিল, কিন্তু একই কায়দায় ক্যামেরার সামনে এর মাথা ন্যাড়া করা হয়েছে এবং এটা কিন্তু ক্যান্সার নয়, এটা কিছুই না, আসলে ওর কিছুই হয়নি। সামান্য ঠান্ডা লেগেছে, কাশছে, সবাই কাশছে ঘরে ঘরে, সেটাও জিভ বের করে আজকের ভিডিওতে হ্যাঁ হ্যাঁ করে কাশছে। মানে এগুলো কিছুই না, জাস্ট দেখানোর জন্য। আমি এখনই প্রমাণ করে দেব যে না, ওর ক্যান্সার ট্যান্সার কিছুই হয়নি। কিভাবে বলছি, তার আগে বলে নিই যে আরও কিছু কথা উঠছে যেগুলো এই রোগের সঙ্গে কোনোভাবে জড়িত নয়, আবার জড়িত। সেটাই আজকে আমি এই ভিডিওতে প্রমাণ করব যে কেন ওরা এইভাবে চ্যানেলটা গ্রো করলো। ওরা কি চাইলে অন্যভাবে চ্যানেল গ্রো হতো না? এরকম কাপল ব্লগ, একটা বাচ্চা, সুন্দর ভিডিও, লোকে ওদের পছন্দ যে করতো না তা না, সুন্দর হতো। কিন্তু কেন এইভাবে ওর এক্স হাজব্যান্ডকে দিনের পর দিন, বছর ধরে, 1 বছর ধরে বদনাম করে আজকে এই সিলভার প্লে বাটন যে অ্যাচিভ করেছে, আরও কী অ্যাচিভ করেছে, এইগুলো নিয়েই আমার আজকের ভিডিও। সবটা বলবো, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। ভালো তো থাকতেই হবে, কারণ দেখো, যত নোংরামি করুক মানুষ আর যত মিথ্যা কথাই বলুক, ধরা কিন্তু পড়েই যায়, ধরা পড়ে যেতেই হয়। তো হ্যাঁ, সেই কথাগুলোই বলবো, একটা একটা করে বলি কেমন। প্রথমে বলি এই মাথা ন্যাড়া হওয়ার ব্যাপারটা, যে মাথার চুল পড়ে যায় কেমোথেরাপি নিলে, এমন একটা ভাব করা হলো বেশ কিছুদিন আগের ভিডিওতে যখন শিলিগুড়িতে ছিল, যে মাথাটা কামিয়ে দিতে হচ্ছে। তার আগে বলছি যে বাড়িতে নেই, আমাদের সঙ্গে নেই বলে নানান রকম অদ্ভুত টাইপের সমস্ত ভয় দেখানো দেওয়া হলো, তোমার কি বলে, ওই থাম্বনেল দেওয়া হলো, টাইটেল দেওয়া হলো। তারপরে কয়েকদিন ছিল না ওদের সঙ্গে, দেখা গেল 2-3 দিন, তারপরে আবার বাড়িতে। তারপরেই মাথা থেকে খাবলা করেই দেখো চুল পড়ে যাচ্ছে, পুরোটাই রেজার দিয়ে কামানো হয়েছিল, পরে বোঝা গেছে ওইভাবে হয় না। তারপরে এরকম হাতে করে চুল নিয়ে, মানে বিভৎসতা, ছেলেও এরকম চুল বের করছে, মানে জাস্ট সবই ইনস্ট্রাক্টেড। যাই হোক, সেটাও কথা না, কথা হচ্ছে তারপরে ন্যাড়া করতে হলো, কারণ অনেক কারণ দেখাচ্ছিল, ইনফেকশান ছড়িয়ে যাচ্ছে, চাপড়া এই খুশকি হচ্ছে, এই হচ্ছে, কিচ্ছু দেখা যেত না। খুশকি থাকলে মাথায় চুলের ব্যাপারটাই আলাদা হয়ে যাবে, চুলটা নষ্ট হয়ে যায়, বোঝা যায়। ওর চুল যথেষ্ট হেলদি চুল ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, একটা মেয়ের এত সুন্দর চুল সে শেভ করে দিতে কেন রাজি হলো? যদি রোগই না হবে, একটা মেয়ের চুল কিন্তু তার কাছে সবচেয়ে দামি, এটা ঘটনা। কিন্তু ওই যে সিলভার প্লে বাটন তো ভাই অ্যাচিভ করতে হবে, 1 লাখ মানে সাবস্ক্রাইবার হতে হবে, সেজন্য নিজেই বলেছে, নিজেই স্ক্রিপ্টটা লিখেছে, হ্যাঁ চুল তো আবার উঠে যাবে, শেভ করে দাও। কিন্তু এই যে ক্যান্সার হয়েছে দেখাতে চাওয়া হচ্ছে, এবং একটা থাম্বনেলে লেখাও হয়েছিল যে ক্যান্সার হয়েছে ইত্যাদি, ঠিক আছে, বোঝানোও হয়েছিল, কেমো হচ্ছে বোঝানো হয়েছিল, এমন ওষুধের রিয়াকশান, চোখে দেখতে পাচ্ছে না, অনেক কিছু। সেই চোখ তো চোখ ফেটে নাকি রক্ত বেরিয়ে গেল, যে চোখ ফেটে রক্ত বেরিয়ে গেল সেই চোখ সে কি পরিমাণ নাচাচ্ছে, আজকের ভিডিওতেও আছে। হ্যাঁ, চোখ বেরিয়ে আসছে, কারণ ওর চোখ যথেষ্ট বড় বড়, চোখ একবারে বেরিয়ে আসছে সিলভার প্লে বাটন যখন ওর হাতে দিচ্ছে ওর সো কল্ড হাজব্যান্ড। এই হাজব্যান্ডের ব্যাপারটা নিয়ে বলছি। তার আগে বলে নিই যে এই যে রোগের ব্যাপারটা যেটা বলছিলাম, ন্যাড়া মাথা। তো মাথাটা ন্যাড়া করলে, যে আমরা যতটা জানি, যে দেখছিলাম আমি মানে গুগলে সার্চ করে দেখছিলাম যে মাথা ন্যাড়া করলে বলতে কি, চুল যে পড়ে যায় ক্যান্সার পেশেন্টদের, সেটা কিন্তু মাথাটা ওই চকচকে টাকের মতো হয়ে যায়। টাক থাকলে যেরকম চকচকে হয়, সেটা কিন্তু চুল কামিয়ে দিলে যে জিনিসটা হয়, তাতে কিন্তু ওই হেয়ারের যে কি বলবো গোড়াগুলো, চুলের গোড়াগুলো গুড়ি কালোটা দেখা যায়, যেটা ওর হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, শুধু শেভ করলে যেটা হয়। কিন্তু কেমোথেরাপিতে চুল যেটা বোঝাতে চেয়েছিল, যে পড়ে গেলে কি হয়, চুল খাবলা হয়ে পড়ে যায় এবং তাতে করে চকচকে টাকের মতন ব্যাপারটা হয়, যেটা পরে আবার ওষুধের প্রভাবটা যত কমে আসে, ধীরে ধীরে আবার নর্মাল চুল বেরোতে থাকে। বোঝাতে পারলাম? আশা করি এই ব্যাপারটা। আর যারা ক্যান্সার পেশেন্ট আছেন তারা তো সবচেয়ে ভালো বলতে পারবেন, যাদের কেমো হয়েছে তারা অনেকেই ব্যাপারটা ধরে ফেলেছেন। তাদের মধ্যে দেখলাম একজন মানে কমেন্ট করেও বলেছেন যে এইভাবে মিথ্যাচার করো না, কারণ এতে করে সত্যিকারের যারা ক্যান্সার পেশেন্ট রয়েছে তারা কিন্তু, যে ইউটিউবে যে একটা হেল্প পাওয়ার একটা অপশান থাকে, সেটা তাদেরকে কেউ বিশ্বাস করে 1 টাকাও দেবে না। ব্যাপারটা কিন্তু ঘটনা, এটা কিন্তু সত্যি। তো যাই হোক, এগুলো তো গেল। এবার বলি ওই চ্যানেলটা যেটার কথা দিয়ে আমি শুরু করলাম, প্রচুর চেঁচামেচি, চ্যানেলটায় শুধুই চেঁচামেচি। কি বলে, ওর রোগ হয়েছে, ও ভীষণ রোগ, তোমরা ওকে কিছু বলবে না, ওর রোগ হয়েছে, একটা মেয়ের রোগ হয়েছে, তোমরা কিছু বলবে না। ভাই, রোগটা কী হয়েছে সেটাই তো তারা জানাতে পারেনি।
রোগটা কি হয়েছে, সেইটা রোগটার নামটা বলতে পারেনি, আজ অবধি কোনো প্রেসক্রিপশান দেখিনি, ইভেন একটা ওষুধও খেতে দেখিনি। তাহলে রোগটা কি হয়েছে? আমার রোগ হয়েছে, আমার রোগ হয়েছে, আমার রোগ হয়েছে বললে তো হবে না। ভাই তোমার কী রোগ হয়েছে? তুমি যে এত অসুস্থ দেখাচ্ছ, এই দেখাচ্ছে নেবুলাইজার, মানে এগুলো দেখে গাপ খাওয়ানো, সুকুমার মতোই দর্শককে জাস্ট ভোগা দেওয়া, আর কিছু না। ওই সাবস্ক্রাইবার বাড়ানো, ভিউজ বাড়ানো, আর্নিং করা, আর কিছু না। বোঝা গেছে? এই যে এখন কি বলছে, তোমরা যতই হিংসা করো, তোমরা যতই পিছনে লাগো, আমাদের প্রেম কাহিনী চলছে, চলবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, চলছে, চলবেই তো। এই যে অনেক প্রেম কাহিনী অনেক চ্যানেল থেকে আমরা জেনে যাচ্ছি, এটা তো ঘটনা। এবার বলি, এই চ্যানেলটা যে চেঁচামেচি করছে, প্রচণ্ড চেঁচাচ্ছে। এই যে ধরো আমি কথা বলছি, আমাকে কি চেঁচাতে হচ্ছে? কেন বলো তো? চেঁচাতে হচ্ছে না, তার কারণ আমি লজিক দিয়ে কথা বলছি। আর ওই চ্যানেল যেখানে চেঁচাচ্ছিল, চ্যানেলের যে ওনার প্রচণ্ড শুধু চেঁচাচ্ছিল, সে বলতে পারছে না যে কেন তার সমালোচনা করা যাবে না। এই চ্যানেলটা, এই যে সৃষ্টি শ্রীতমের চ্যানেলটার সমালোচনা কেন করা যাবে না বলতেই পারছে না। যুক্তি কি দেখাচ্ছে শোনো। হ্যাঁ, ওদের বিয়ে যে রেজিস্ট্রি হয়েছে, অবশ্যই হয়েছে, ওদের বিয়ে ভ্যালিড, ওদের বিয়েটাই ভ্যালিড। ভাই কীভাবে রেজিস্ট্রি হয়েছে? আমরাও মানছি আগের বিয়ে রেজিস্ট্রি হয়নি, আগের বিয়ে রেজিস্ট্রি হয়নি, জানি তো, আমরা জানি আগের বিয়েটা রেজিস্ট্রি হয়নি, কিন্তু এটাও জানি আগের বিয়ে রেজিস্ট্রি না হলেও সেটা মন্দিরে বিয়ে হলেও কিন্তু বিয়ে, সেটা যতক্ষণ না ডিভোর্স পেপার থাকছে আরেকটা রেজিস্ট্রি করা যায় না। এইবার প্রশ্ন, তোমরাও বলবে হ্যাঁ সত্যি তো, তাহলে কি করে শোনা যাচ্ছে 22 সালে রেজিস্ট্রি করেছে? হ্যাঁ করেছে। দেখো, যখন রেজিস্ট্রি করান, তিনি তো জানতে চাইবেন না তোমার কি ডিভোর্স হয়েছে, তোমার ডিভোর্স পেপারটা সাবমিট করো, তুমি কি বিবাহিত। কেউ যদি অবিবাহিত সেজে যায়, যে বলে যে হ্যাঁ আমরা বিয়ে করব, তার বিয়ে করিয়ে দেবে। কখন ধরা পড়বে যে এই বিয়েটা বৈধ না অবৈধ, তার আগে একটা বিয়ে আছে, সেটা ডিভোর্স পেপার কই, কখন ধরা পড়বে? যখন কিনা তার আগের হাজব্যান্ড এটা নিয়ে ক্লেম করবেন, এক্স্যাক্টলি তখন। এইবার কথা হচ্ছে যে আগের হাজব্যান্ড কিন্তু একটা ডেট আছে, আমি ডেটটা বলছি না, আমার কাছে সমস্ত স্ক্রিনশট আছে, বলে দিলাম, প্রমাণ আছে। কিসের প্রমাণ? যে আগের হাজব্যান্ড গত বছরে, খুব সম্ভব, হ্যাঁ গত বছরে, হ্যাঁ ডিসেম্বর মাসে একটা ডেট, প্রথম দিকেই উনি কিন্তু ডিভোর্স কেস ফাইল করেছেন। ঠিক আছে, সেই সময় থেকে শুরু করে এই ডিসেম্বর পর্যন্ত গত 1 বছরে 3 থেকে 4টে হিয়ারিংয়ের ডেট পড়েছে, তার একটাতেও কিন্তু এই যে সৃষ্টি, এই মেয়েটি উপস্থিত থাকেনি। তার মানে কি এই সে জানতো না? অতি অবশ্যই জানতো, সে সব কিছু জানতো, কারণ এগুলো ফোন নাম্বারে অনলাইনে চলে যায় নোটিশ। সে ইচ্ছা করেই প্রেজেন্ট থাকেনি। ঠিক আছে, কারণ সে চাইছিল প্রেজেন্ট না হয়ে, যদি প্রেজেন্ট না হয় একতরফা ডিভোর্স হয়ে যায়, কারণ ওই ভদ্রলোকও তো জানেন তার একতরফা ডিভোর্সই হয়তো, মানে একতরফা হয়ে গেলে ভালো, নিয়ে নিলে তার তো ডিভোর্সটা চাই, তিনি তো এমনি ফাইল করেননি। এবার প্রশ্ন, 22 সালে কি করে রেজিস্ট্রি হলো? সে তো একজনের সাথে বিবাহিত, গত বছর মানে 2023 সালের নভেম্বর মাস পর্যন্ত পালিয়ে গেছিলো 5 নভেম্বর, আর 5 নভেম্বরই বোধ হয়, 5 নভেম্বর না 24শে নভেম্বর, এরম একটা, যাই হোক আমি ভুলে গেছি এখন। তো পালিয়েই গেছিলো, যতই বলুক আমরা পালাইনি, ভাই পালিয়েছিল। ঠিক আছে, তো সে কথা তো ঠিক আছে, পালিয়ে না হয় গেছিলো, তারপরে হঠাৎ করে হাজব্যান্ড হয়ে গেল এবং বলছে 22 সাল থেকেই বিবাহিত। মানে তাহলে আগের বিয়েটা, ডিভোর্সটা কবে হলো? কোনো ডিভোর্স পেপার নিজে দেখিয়েছে? পারবে না দেখাতে, তার কারণ ডিভোর্স হয়নি। বললাম না, প্রমাণ আছে, যে ই কোর্টস অ্যাপে তোমরা যাও, গিয়ে দেখতে পাবে যে সেখানে দেখা যাচ্ছে যে এই খুব রিসেন্টলিও একটা ডেট পড়েছিল, বোধহয় গত মাসে। ঠিক আছে, ডেট পড়েছিল যে হিয়ারিংয়ের, কিন্তু সেটাতে যায়নি। তাহলে এই ডিভোর্সটা তো হয়ইনি। তাহলে 22 সালে সে কোনো ছেলের সাথে যদি রেজিস্ট্রি করে, এবং কেউ যদি সেটাকে কন্টেস্ট করে কখনো যে ওই রেজিস্ট্রিটা ওর অবৈধ, তবে গিয়েই ওটা অবৈধ বলে গণ্য হবে। অবৈধই তো, ওটা অবশ্যই অবৈধ, কারণ সে অলরেডি একজনের সাথে বিবাহিত, যে বিবাহ থেকে সে এখনও মুক্ত নয়, তার কিন্তু ডিভোর্স হয়নি। একতরফা ডিভোর্স যদি হয়েও যায়, ফার্দার ওই ভদ্রলোক যদি এবার ক্লেম করে যে একতরফা ডিভোর্স নেওয়ার আগেই, মানে ক্লেম করুক না করুক, 2022 সালের যদি কোনো বিয়ে রেজিস্ট্রি হয়ে থাকে, সেটা কিন্তু অবৈধ, আবার নতুন করে তাকে রেজিস্ট্রি করতে হবে, এবং সেক্ষেত্রে ওটার থেকেও আবার ডিভোর্স নিয়ে করতে হবে। মানে এটা এত জটিল ব্যাপার যে আমি জানি না, সঠিকভাবে উকিলবাবুরা বলতে পারবেন যে এই যে 2022 সালের রেজিস্ট্রিটা কোনোভাবেই কিন্তু বৈধ নয়। তার কারণ সে অলরেডি তখন একজনের সাথে বিবাহ সম্পর্কে ছিল, এবং তখন তার ডিভোর্স হয়নি। আমি জানি না এখনও হয়েছে কি না, কারণ ই কোর্ট সার্ভিসে গত মাসেও দেখাচ্ছে একটা ডেট। তাহলে সে তো প্রেজেন্টই ছিল না, ডিভোর্স পেপারই তো নেই তার কাছে। তাহলে ডিভোর্স পেপার না থাকাকালীন সে আরেকজনের সাথে, একটা অত বড় ছেলে নিয়ে, সে কী করে বিবাহিত হয়?
সে 22 সালে রেজিস্ট্রি বা কী করে করে আমার জানা নেই। ও নিজে এটার ব্যাখ্যা দিতে পারবে, যেটার ব্যাখ্যাও কিছুতেই দিচ্ছে না। ওরা কিন্তু সব কিছু দেখছে, জানছে, কিন্তু তার কোনো উত্তর ওরা দিতে পারছে না বলেই দিচ্ছে না। ওদের কাছে তো কোনো সঙ্গত যুক্তি নেই, কোনো যুক্তিই নেই, দেবে কি করে? কারণ এই যে রোগ, এইবার বলি যে এই রোগের সাথে ওর যে হাজব্যান্ডকে, এক্স হাজব্যান্ডকে গত 1 বছর ধরে বদনাম করার কী রিলেশন? কিছুই না। ওরা জানতো যে ওরা এইভাবে পালিয়ে গিয়েছে, ও একজনের বিবাহিত স্ত্রী, বিবাহিত অবস্থাতে সে আরেকজনের সাথে রেজিস্ট্রি করেছে। আমি জানি না এই ছেলেটি ওর পুরনো প্রেমিক ছিল কি না, ওর ওই আগের বিয়েরও আগে থেকে এর সঙ্গে প্রেম ছিল কি না সেটা জানি না, সেটা জানার আমার দরকারই বাকি। কথা হচ্ছে যে এই যে এত প্যারালালি দুটো ঘটনা, যে একটা প্রেম করে পালিয়ে যাওয়া এবং একজনের বিবাহিত স্ত্রী থাকা অবস্থায় আর একটা রেজিস্ট্রি করে বিয়ে করা, এবং তার সাথেই পরবর্তীকালে বর বউ সেজে থাকা, সেজেই বলবো, কারণ এই বিয়েটা বৈধ নয়, সেজন্য সেজে থাকা। তো সেটা করে প্যারালালি এই এতগুলো ভিডিওতে ওই এক্স হাজব্যান্ডকে টেনে তাকে বদনাম করার কি প্রয়োজন ছিল? এটাই বলবো। কারণ ওরা আর কিছুই না, কারণ ওরা জানতো যে এই কথাগুলো একদিন না একদিন সামনে আসবে, আর তখন আগুন জ্বলবে, তখন ওদের নিয়ে প্রচণ্ড চর্চা হবে এবং সমাজে ঘৃণা পাবে ওরা, যেটা এখন হচ্ছে। ভিউয়ার্সরা প্রচণ্ড তারা গালিগালাজ করবে এবং যে কন্ট্রোভার্সি হবে, কারণ কন্ট্রোভার্সি চ্যানেলগুলো ছাড়বে না, তারা টেনে টেনে সবই তুলে আনবে। সবটা জানতো বলেই গত 1 বছর ধরে এই ক্ষেত্র প্রস্তুত করছিল যে একটা কি বলবো, মানে ওটাকে কি বলে, মানে লোকের সিম্প্যাথিক গ্রাউন্ড আর কি, সিম্প্যাথির একটা গ্রাউন্ড তৈরি করেছিল যে এত অত্যাচার করতো তো হাজব্যান্ড না, আসলে হাজব্যান্ড কোনো অত্যাচারই করতো না। বলছি অনেক কিছুই বলার রয়েছে আরও, যাই হোক বলে নিই এটা, যে হাজব্যান্ড অত্যাচার করতো না, কারণ যে ফ্ল্যাটটাতে ওকে থাকতে দেখা গেছিলো সেই ফ্ল্যাটটা কিন্তু এই হাজব্যান্ডেরই ছিল। একটা দামি ভালো ফ্ল্যাটে যে থাকতো, ছেলে ওখানে ভালো স্কুলে পড়তো, সেখান থেকে ছেলেকে ছাড়িয়ে শিলিগুড়ির একটা বাংলা মিডিয়াম স্কুলে দিতে হয়েছে, ভালো ইংলিশ মিডিয়ামে পড়তো। সেগুলোর কারণই হচ্ছে ওর এই প্রেমটা এই ছেলেটির সাথে, ঠিক আছে? ওর সাথে আগে যোগাযোগ ছিল কি না, তার বাড়িতে আসতো কি না, থাকতো কি না, আমার এগুলো বলার দরকার নেই। আমার কথা হচ্ছে এই যে এক্স যে হাজব্যান্ড, মানে এক্স বলতে চাইছে মানে প্রথম হাজব্যান্ড, তার সঙ্গে তাকে টানার কি প্রয়োজন ছিল? যে কিনা সোশ্যাল মিডিয়াতে নেই, যে কিনা নিজেকে ডিফেন্ড করে একটা কথাও বলছে না, তাকে টেনে টেনে এতগুলো ভিডিও কেন বানিয়েছে? কারণটা আর কিছুই না, কারণটা হচ্ছে ধরা তো পড়বেই, 6 মাস 1 বছরের মধ্যে এই ব্যাপারটা ওপেন হয়ে যাবেই, যে এই ছেলেটি, এই যে শ্রীতম ওর হাজব্যান্ডই নয়, এটা ওর দেওর, এটা ধরা পড়বে, এটা জানতো বলেই কিন্তু এই ব্যাপারটা আগে থেকে সিম্প্যাথির গ্রাউন্ড তৈরি করে রেখেছিল। যে দুটো প্যারালাল সিম্প্যাথি গ্রাউন্ড, একটা হচ্ছে হাজব্যান্ড মেরে মাথা ফাটিয়ে 3 বার রডের বাড়ি মেরে এমন করে দিয়েছে ব্লাড ক্লট হয়ে ওর এখন প্রায় ক্যান্সার, মানে ক্যান্সার বলতে পারছে না, প্রায় ক্যান্সার বলে তো কোনো রোগ হয় না, ঠিক আছে? আবার ক্যান্সারও বলতে পারছে না, কারণ সেটা তো প্রমাণ করতে পারছে না, কোনো প্রেসক্রিপশান না, কোনো প্রপার ডাক্তার দেখানো না, বলছে অ্যাপোলো হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছে, অথচ কথা মিলছে না। আমি অনেক জায়গায় অনেক কিছু দেখেছি, মিলছে না। অ্যাপোলো হসপিটালে যেভাবে ডাক্তাররা নাকি ওর সাথে হ্যাঁ এই তো যাও না ঘুরে এসো, এভাবে কথা বলে না ডাক্তাররা, ঠিক আছে? মানে এত একদম বুজম ফ্রেন্ডের মতন হয়ে বলে না। তো এই যে গল্পগুলো দিয়েছে, এগুলো সাধারণ পাবলিকের একটা পোর্শন খেয়ে গেছে, কিন্তু কিছু তো লোক আছে যারা এগুলো নিয়ে বলবে, যারা জানে, তারা বলছে খুব স্বাভাবিকভাবেই। কথাটা হচ্ছে যে এখন তাহলে ওরা জানতো যে 6 মাস হোক 1 বছর হোক, তারপরে ধরাটা পড়বেই, এবং এক্স্যাক্টলি সেটা হয়েছে। যে মোমেন্টে ওরা বুঝছে ওরা ধরা পড়ছে, তখনই ওরা শিফট করে আবার চলে এলো যেখানে ওরা ফিক্স করে রেখেছিল, সব আগে থেকে ফিক্স করা ছিল ওরা কি করবে না করবে। এবং এখন তো আমার এটাও মনে হচ্ছে যে এই যে বাবা মা গেল, এগুলো সবই প্রি প্ল্যান্ড, এগুলো সবই, এই যে বাবা মার সাথে যোগাযোগ ছিল না বলতো, হয়তো ছিল, কে জানতো, জানা নেই। একমাত্র মেয়ে, তারা কি সম্পর্ক ত্যাগ করেছিলেন? আমি জানি না, হঠাৎ করে তারা এখনই বা কেন মেনে নিলেন, নিজেদের কাছে নিয়ে আসলেন। কিন্তু এই মেয়ে এত নিমখারাম, আজকের ভিডিওতেও কি বলছে, বাবা মা তো অনেকটা করলো, বাবা এসে ঘরদোর পরিষ্কার করা সমস্ত কিছুতে হেল্প করলো ওর এই সো কল্ড হাজব্যান্ডকে, অথচ বলছে এই লোকটাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না, শুধু ওই লোকটাকেও বিশ্বাস করে। আমি তো বলে দিচ্ছি ও ওই লোকটাকেও বিশ্বাস করে না, কারণ ও নিজে বিরাট অবিশ্বাসিনী, সেটাও জানে। সেই জন্য তাহলে কি বুঝলে বন্ধুরা, যে এই যে ধরা পড়বে জানতো, এই মিথ্যাচারিতা, এত বড় মিথ্যাচারিতা, এটা যখন ধরা পড়বে তখন ও ভেবেছিল যে ক্যান্সার পেশেন্ট এটা করে সেই গ্রাউন্ড দিয়ে লোকের সিম্প্যাথিটা নিয়ে বেরিয়ে যাবে। এইটাই হচ্ছে কারণ, যে একটা সিম্প্যাথির গ্রাউন্ড তৈরি করেছিল রোগ দিয়ে। তোমরা এখনকার ভিডিও দেখো, কোনো রোগের দেখবে আর 2-4 দিন পরে চুল উঠে যাবে, চুল গজিয়ে যাচ্ছে, এখনই গজিয়ে গেছে। ক্যান্সার পেশেন্টের এইভাবে চুল গজায় না, এত তাড়াতাড়িও গজায় না। আর চোখ ফেটে রক্ত বেরিয়ে গেল, তারপরে আর চোখ দেখো টন টন করছে, চোখ কি লেভেলে ঘুরছে, একদম ঘূর্ণন যাকে বলে ঘুরছে, তাই না?
কোনো রোগই তোমরা দেখতে পাচ্ছ না আসলে, সে নর্মাল। আর বলছে তোমরা চাও না ও নর্মাল হয়ে যাক। ভাই যদি ক্যান্সার হয়ে থাকে সে কীভাবে এরমভাবে ট্রিটমেন্ট ছাড়া নর্মাল হচ্ছে? কোনো ট্রিটমেন্ট কোথায় হচ্ছে? ক্যান্সার পেশেন্ট এইভাবে ট্রিটমেন্ট হয়? তার চেহারা দেখলে বোঝা যায়, চেহারা একটা রুক্ষতা এসে যায়, একটা কৃশতা এসে যায়, সে একটা অসুস্থ মানুষ বোঝা যায়, শুকিয়ে যায়। এর তো কিছু নেই। তাহলে এই মিথ্যাচারিতাগুলো চ্যানেলটা গ্রো করার জন্য, এর তো বোঝা গেল। কারণটা প্রমাণটা দেখো, তার আজকের যে ভিডিওতে সে যেভাবে লাফিয়ে উঠলো চোখ বের করে, যে সিলভার প্লে বাটন যেটার জন্য ওয়েট করছিল, ওটার জন্যই এত কিছু করা। ওটার জন্য প্লাস ওই যে বললাম ধরা পড়ে যাবে, শিফট করতে ওকে হবে, পালিয়ে যেখানে চলে গেছিলো সেখান থেকে আবার নিজের জায়গায় ফিরতে হবে, সেই জন্য চুল তো বলিদান দিতেই হবে। এই কারণগুলোই কিন্তু ছিল। এবং এখন তো সব কিছু খুল্লা সবাই সব জেনে গেছে, হয়তো একতরফা ডিভোর্স এতদিনে হয়েও গেছে, যার জন্য হয়তো সেই ব্যাপারটা নিয়ে ভয়টা পাচ্ছে না। কিন্তু ও যেটা ভাবছে যে 22 সালের যে বিয়েটা বোধহয় বৈধ, সেটা কিন্তু বৈধ নয়, সেটা আমি কিন্তু বলে দিলাম। বিয়েটা যদি সত্যি 22 সালে হয়ে থাকে সেটা আমি বলতে পারবো না, হয়তো ওরা কোনো ভিডিওতে বলেছে। ঘটনাগুলো কিন্তু এটাই, তোমরা মিলিয়ে নেবে একটা একটা করে ভিডিও নিয়ে। চলো, ভিডিওতে এগুলোই বলার ছিল। কথাটা হচ্ছে আর কিছুই না, বললাম এই কথাগুলো এজন্যই যে মিথ্যাচার করে চ্যানেল গ্রো করেছে একটা এত বড় রোগের নাম করে। ভগবান তো আছেন মাথার উপর, ভগবান না করুন কারুর কোনো ক্ষতি হয়, সত্যিকারের এই রোগ যেন শত্রুরও না হয়। তাই তো বন্ধুরা, তোমরা কি বলবে? চলো কমেন্ট বক্সে জানাও সবাই। আর হ্যাঁ, আর একটা কথা, যে বিনা দোষে একজন ভদ্রলোককে এতটা নিচু করা মানুষের চোখে কী হলো, ধরা তো পড়েই গেল না যে তিনি আসলে ভালো লোকই ছিলেন। হ্যাঁ, নিজেরাই নোংরা, তাই না? নোংরাই তো বলবো, কারণ একটা নোংরা সম্পর্ক, অবৈধ সম্পর্ককে বৈধতার রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা এখনও কিন্তু বৈধ নয়। এখনও কিন্তু বৈধ নয়, ব্যাপারটা হচ্ছে এটাই। ইকোর্ট অ্যাপে দেখা যাচ্ছে যে ডিভোর্স হয়নি। হ্যাঁ বন্ধুরা, ডিভোর্স হয়নি, তার মানে অন্য একজনের বউ আর কারুর বৌদি, একদম নিজের দেওর হয়তো নয়, কিন্তু সম্পর্কিত দেওর। চলো, এগুলোই বলার ছিল। মিথ্যাচার চাপা দিয়ে রাখা যায় না, সূর্যের আলোর মতন বেরিয়ে আসে সেগুলো। যাই হোক, কি বুঝলে কি জানলে কমেন্ট বক্সে জানাও। ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক দাও। ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এখন আসি, টাটা।